সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং 1 কোর্সের খুব ইম্পর্টেন্ট একটা টপিক ইনভেন্টরি চ্যাপ্টারে ইনভেন্টরি কস্টিং নিয়ে আলোচনা করব। আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা এর আগে অ্যাকাউন্টিং ফর মার্চেন্ডাইজিং অপারেশনস নিয়ে যখন আলোচনা করি, তো অ্যাকাউন্টিং ফর মার্চেন্ডাইজিং অপারেশনসে আমরা সেখানে শিখেছিলাম যে যে গুডস যেটা বিক্রির জন্য রাখা হয় সেটা রেকর্ডিংটা আমরা শিখেছিলাম, অর্থাৎ সেটা জার্নাল কিভাবে করতে হয় সেটা শিখেছিলাম। এরপরে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে যে মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। আমরা এই দুইটা জিনিস আগে আলোচনা করেছিলাম। আজকে যেটা আলোচনা করব খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে ইনভেন্টরি কস্টিং। ইনভেন্টরি আমরা জানি, তো এই ইনভেন্টরি কস্টিং এ আমরা প্রথমে জেনে নিই যে আমরা আজকের আলোচনায় এই ইনভেন্টরি কস্টিং বা ইনভেন্টরি চ্যাপ্টারে আজকের আলোচনায় কি কি থাকছে সেটা জানবো। আজকের আলোচনা যেটা থাকছে, প্রথমে আলোচনা করব যে ইনভেন্টরি কাকে বলে, কি জিনিস। আমরা আগে আলোচনা করেছিলাম মার্চেন্ডাইজিং অর্গানাইজেশনের ক্ষেত্রে। এরপর আলোচনা করব যে এই ইনভেন্টরি ভ্যালুয়েশন বা ইনভেন্টরি কস্টিংটা এটা আসলে অ্যাকুরেট ভ্যালুয়েশন, অ্যাকুরেট কস্টিংটা কেন গুরুত্বপূর্ণ, অর্থাৎ ইনভেন্টরি কস্টিং ইনভেন্টরি ভ্যালুয়েশনে যদি ভুল হয় তাহলে কি হতে পারে। এরপর আরেকটা জিনিস শিখবো, সেটাই মেইনলি, সেটা হচ্ছে যে এই ইনভেন্টরি কস্টিংটা, ইনভেন্টরি প্রাইসিং, ইনভেন্টরি ভ্যালুয়েশন এটা কিভাবে করতে হয়, করার ডিফারেন্ট মেথডস, যেই মেথডস গুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে ইনভেন্টরি। আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে আমাদের মার্চেন্ডাইজিং অর্গানাইজেশনের ক্ষেত্রে আমরা ইনভেন্টরি বলতে বলেছিলাম যে গুডস, যে গুডসটা আমরা বলছিলাম যে গুডস হুইচ আর হেল্ড ফর সেল টু দ্য কাস্টমার্স ইন দ্য অর্ডিনারি কোর্স অফ বিজনেস। বিক্রির উদ্দেশ্যে আমরা যে গুডসটা রাখি সেটাকে বলেছিলাম ইনভেন্টরি। আপনাদের মনে আছে নিশ্চয়, আমরা সেখানে পারপেচুয়াল এবং পিরিয়ডিক সিস্টেমে রেকর্ডিংও করেছিলাম। বাট আমরা যদি ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনের কথা চিন্তা করি, তাহলে ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন আমরা জানি যে 3 ধরনের ইনভেন্টরি থাকে। 3 ধরনের কিরকম? একটা হতে পারে ফিনিশড গুডস, যেটা মার্চেন্ডাইজিং এর ক্ষেত্রে বললাম। ফিনিশড গুডসটা কি? যেটা কমপ্লিট এবং যেটা রেডি ফর সেল, আপনারা ছবি দেখলে বুঝতে পারবেন, সেটাকে বলছি ফিনিশড গুডস। এটা আমরা ইনভেন্টরি, যেটা আমরা বলি যে আনসোল্ড থাকে, যেটা ফিনিশড গুডস বিক্রির যোগ্য কিন্তু সেটা যদি বিক্রি না হয়, আনসোল্ড থাকে, তাহলে সেটাকে বলি ইনভেন্টরি। এরপরে আরেকটা আছে ওয়ার্ক ইন প্রসেস, বা ব্রিটিশরা বলে ওয়ার্ক ইন প্রগ্রেস। আপনারা মাঝে মাঝে অনেক জায়গায় সাইনবোর্ডে লেখা দেখবেন, লেখা থাকে ওয়ার্ক ইন প্রসেস। আগে লেখা থাকতো যে নির্মাণ কাজ চলিতেছে, এরকম কথা বলা থাকে। আসলে যেটা পার্শিয়ালি কমপ্লিটেড, যেটা আমরা বলি যে ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন আমরা ফ্যাক্টরি ফ্লোরে যেটা থাকে প্রোডাকশন প্রসেসে, সেটাকে বলে ওয়ার্ক ইন প্রসেস, যেটা র মেটেরিয়ালসও না, ফিনিশ গুডসও না, অর্থাৎ পার্শিয়ালি যেটা কমপ্লিটেড। আপনারা ছবি দেখলে বুঝবেন যে এখানে টেবল যেটা ফিনিশ গুডস হিসেবে দেওয়া আছে, ঠিক টেবলে নেই, কাট অবস্থায় নেই। এখানে আমরা বলি যে এটা ওয়ার্ক ইন প্রসেস। কিসের জন্য আছে? ফিনিশ গুডস এর ওয়ার্ক চলছে এখানে। আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে আমরা বলি যে বেসিক ইনপুট, যেটা সাবস্টেন্স, যেটা সেটাকে বলছি র মেটেরিয়ালস, যেটাকে আমরা লেবার এবং ম্যানুফ্যাকচারিং ওভার দিয়ে কনভার্ট করে ফিনিশ গুডসে কনভার্ট করি। তো র মেটেরিয়াল যেটাকে ইনপুট বলি। তার মানে আমরা এখানে যদি পিকচার দেখি তাহলে বুঝতে পারবো যে আসলে এখানে ছিল কাঠকে এই অবস্থা প্রসেস করে তারপরে ফিনিশ গুডস টেবল। তো বলা হচ্ছে এই 3টা যদি আমরা যোগ করি, এই 3টা যে কোনো অবস্থায় বা 3টাকে আমরা বলি যে কোনো একটা ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনের ইনভেন্টরি। যদি আনইউজড বলি, র মেটেরিয়ালস আনইউজড অর্থাৎ প্রোডাকশনে ইউজড হয়নি, সেটাকে আমরা বলে থাকি ইনভেন্টরি। আবার কিছুটা পার্শিয়ালি কমপ্লিটেড হয়েছে, সেটাকে ওয়ার্ক চলছে, এখনো ফিনিশড হয়নি। হয়তো এমন হতে পারে যে একটা শার্টের বোতাম লাগানো বাকি আছে, টেবিলের পায়া লাগানো বাকি আছে, এগুলো যদি বলে থাকি তাহলে সেটা বলে আমরা এখন ফিনিশড হয়নি, বিক্রি করার যোগ্য হয়নি, সেটাকে বলি ওয়ার্ক ইন প্রসেস। আর ফিনিশ গুডস তো আমরা আগেই বলছি, মার্চেন্ডাইজিং এর ক্ষেত্রে বলছিলাম, যেটা কমপ্লিটেড এবং যেটা সেল করার যোগ্য, সেল করার জন্য যেটা আছে। এই গেল আমাদের ইনভেন্টরি। আমরা জানি যে কোনো ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনের জন্য এই 3 ধরনের ইনভেন্টরি। এখন আসি যে আসলে আমাদের যেটা বলছিলাম যে আমাদের এই ইনভেন্টরিটা কস্টিং, অর্থাৎ ইনভেন্টরি বলতে বুঝলাম যেটা বিক্রির জন্য রাখলাম। আমরা ফিনিশ গুডস এর ক্ষেত্রে যদি চিন্তা করি, তাহলে সেটা হচ্ছে যে বিক্রির জন্য যে গুডসটা রাখা হয়েছে বিক্রি করব। আমরা যদি ল্যান্ড ডেভেলপার, যাদের ব্যবসায় ল্যান্ড সেল করা, তারা যদি ল্যান্ড রেখে দেয় বিক্রির জন্য, সেটা কিন্তু তাদের ইনভেন্টরি, সেটা কিন্তু তাদের ফিনিশ গুডস না। আমরা বলেছিলাম অটো, বীজ, ফার্নিচার,
যেটা বিক্রির জন্য রেখে দেয়, সেটা কিন্তু তাদের ইনভেন্টরি। আর যেটা অটোমেটিক বিজনেসে ইউজ করবে, তাদের সেলস সেন্টারে, সেলস আউটলেটে যেগুলো ইউজ করে অফিসাররা, সেগুলোকে কিন্তু আমরা আবার বলি ফিক্সড অ্যাসেট বা নন কারেন্ট অ্যাসেট। তো ইনভেন্টরি খুব গুরুত্বপূর্ণ, মানে আমরা জানি যে ইনভেন্টরিটা ওয়ার্কিং ক্যাপিটালের একটা পার্ট, কারেন্ট অ্যাসেট। এটা লাইফ ব্লাড বলা হয় যে কোনো বিজনেসের। আমরা জানি যে স্মুথ রানিং এর জন্য, প্রোডাকশন প্রসেসের কন্টিনিউশনের জন্য আমাদের র মেটেরিয়ালস থেকে শুরু করে এগুলো ইনভেন্টরিটা খুবই গুরুত্বপূর্ণ। আবার সেলস এর জন্য, যে সেলস আমরা জানি ইনভেন্টরি সেল করে আমরা রেভিনিউ আর্ন করি, তার মানে সোর্স অফ রেভিনিউটা আমাদের অনেকটা ইনভেন্টরি। তো সেই ইনভেন্টরি কস্টিং বলতে আমরা আসলে কত টাকার মাল বিক্রি করার জন্য আসে বা কত টাকার মাল বিক্রি করতে পারলাম না, রয়ে গেছে, যেটা আমরা ব্রিটিশ আগে বলতাম স্টক, এটা হয়তো আমরা এখন মতিঝিলে বা চট্টগ্রামে পাঠিয়ে দিচ্ছি স্টক মার্কেট, শেয়ার, ডিবেঞ্চার ওই দিকে চলে গেছে। তো এই ইনভেন্টরি, এটা কস্টিং, এটা ভ্যালুয়েশনটা অ্যাকুরেটলি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা একটু খেয়াল করে দেখেন যে এটা অ্যাকুরেট ভ্যালুয়েশন না হলে কি হবে। আমরা এখানে যেটা দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে আপনি খেয়াল করে দেখেন যে এখানে আমাদের বিগিনিং ইনভেন্টরি, তারপরে পারচেজ এবং অপারেটিং এক্সপেন্স একই হওয়া সত্ত্বেও, এগুলো সব এক, বিগিনিং ইনভেন্টরি এবং পারচেজ, নেট পারচেজ, যেটা নেট পারচেজ এবং অপারেটিং এক্সপেন্স, এগুলো সব সমান। আমরা এই ধরনের ইনকাম স্টেটমেন্ট কিন্তু কিছুদিন আগে লাস্ট ক্লাসে বোধহয় এগুলো আমরা আলোচনা করেছিলাম যে কিভাবে আমাদের নেট ইনকাম বা অপারেটিং ইনকাম আমরা বের করি। এটা আপনাদের জানার কথা। সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিয়ে গ্রস প্রফিট বের করেছিলাম, সেখান থেকে অপারেটিং এক্সপেন্স বাদ দিয়ে নেট ইনকাম বের করেছিলাম, আপনাদের মনে আছে? তো দেখেন যে এখানে বিগিনিং ইনভেন্টরি এবং নেট পারচেজ সমান হওয়া সত্ত্বেও শুধুমাত্র ইনভেন্টরি চেঞ্জের জন্য কি চেঞ্জ আসে, তো বলা আছে যে এন্ডিং ইনভেন্টরি, এটা যদি সঠিক আসলে 65,000 টাকা, 65,000 টাকা এটাই হওয়ার কথা। এটা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের অপারেটিং ইনকাম হচ্ছে 65,000 টাকা। বাট এই 65,000 টাকা ইনভেন্টরি, এটা যদি আমরা ভুল ক্রমে 15,000 টাকা যদি কম রিপোর্ট করি, কম রেকর্ড করি, যে 50,000-এ যদি আমরা ইনভেন্টরি দেখা যায় 50,000 টাকা মাল রয়ে গেছে, তাহলে আমরা সেক্ষেত্রে দেখবো যে আমাদের অপারেটিং ইনকামও কিন্তু 15,000 টাকা কমে যাবে, 50,000 হয়ে যাবে। ঠিক একইভাবে আমরা যদি আবার 65,000 সঠিক হওয়ার কথা, সেক্ষেত্রে আমরা যদি 15,000 বেশি দেখায়, 80,000 টাকা দেখায়, সেক্ষেত্রে আমরা দেখছি যে অপারেটিং ইনকাম বলা হয় যে 65,000 থেকে বেড়ে আরো 15,000 টাকা বেড়ে 80,000 টাকা। তার মানে কি, আমাদের এই ইনভেন্টরি যদি ভুল হয়, এন্ডিং ইনভেন্টরি, এটা এই ইনভেন্টরি যদি ভ্যালুয়েশনে, কস্টিং এ যদি আমরা ভুল করি, তাহলে আমাদের কিন্তু অপারেটিং ইনকাম, যদিও আমরা জানি যে 1 বছরের এন্ডিং ইনভেন্টরি আর 1 বছরের বিগিনিং ইনভেন্টরি, অনেক সময় অনেকে যুক্তি দেখায়, মানে কোরা যুক্তি, যে 1 বছরের এন্ডিং ইনভেন্টরি তো পরের বছরের বিগিনিং ইনভেন্টরি, কাজে 1 বছরের ইনভেন্টরিতে যদি এখানে যেমন 65,000 দেখাইছি, বলা যে এখানে 50,000 দেখাইছি, বলা যে 50,000 দেখিয়েছি, আমরা পরের বছরে গিয়ে ঠিক করে ফেলবো, ইনভেন্টরি কম বেশি করে ফেলবো, পরের বছর গিয়ে 15,000 বেশি দেখাবো, তাহলে তো অফসেট হয়ে গেল। এখানে আমাদের দেখা যায় 15,000 কম হয়েছিল, পরের বছর গিয়ে 15,000 তো বেশি হয়েছে, ঠিকই হয়েছে, বাট মনে রাখবেন এটা কিন্তু আসলে ঠিক না। কারণ আমরা জানি যে যারা ইউজার আছে, বিশেষ করে ব্যাংকার, ক্রেডিটর, তারা এবং এনবিআর, তারা কিন্তু প্রত্যেক বছরের ইনকাম জানতে চায়। আপনি ব্যবসায়ী মনে করতেছেন 1 বছরেরটা আরেক বছরে গিয়ে অফসেট করবেন, কিন্তু না, প্রত্যেক বছরে ইনকামের উপরে আপনাকে ট্যাক্স দিতে হয়। ব্যাংকও এটা জানতে চায়, ক্রেডিটররা জানতে চায়, অন্যান্য ইউজাররা জানতে চায়। এই জন্য আমাদের অ্যাকুরেট ভ্যালুয়েশনটা খুবই গুরুত্বপূর্ণ। এই অ্যাকুরেট ভ্যালুয়েশন না হলে আমরা দেখলাম যে ইনকাম সঠিকভাবে মেজার করা যাবে না, ইনকামও কম বেশি হয়ে যাবে। আর ইনকাম কম বেশি হলে আমরা জানি আমাদের ব্যালেন্স শিটেও, ইনকাম স্টেটমেন্টে ভুল হলে ব্যালেন্স শিটও কম হবে, কারণ ব্যালেন্স শিটকে এটা এফেক্ট করবে। এবং সেই ক্ষেত্রে আমরা এটা অডিটিং এর ভাষায় বলি যে এটা ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্ট হবে। তো ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্ট হলে স্বাভাবিকভাবে সেখানে আমরা অডিটররা ধরে ফেলবে, তখন আমাদের অ্যাকাউন্টেন্টের চাকরি নিয়ে এই টানাটা শুরু হয়ে যাবে। তো আমরা চেষ্টা করবো যে এই এন্ডিং ইনভেন্টরি, এই কস্টিংটা, এই ভ্যালুয়েশনটা এটার জন্য সঠিক হয়। এই কস্টিংটা কিভাবে করতে হয় সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তাহলে আমরা দেখলাম আসলে জাস্ট এখানে আলোচনা করার বিষয় হচ্ছে যে এই ইনভেন্টরি কস্টিংটা খুব গুরুত্বপূর্ণ। আদারওয়াইজ এটা ইনকামেও ভ্যারি করে, এবং ইনকামে ভ্যারি করা মানে আদারওয়াইজ ইনকামে ভ্যারি করলে আলটিমেটলি কি হবে, এই ইনভেন্টরিটা কি কারেন্ট অ্যাসেট, ওয়ার্কিং ক্যাপিটাল, তার মানে আমাদের ব্যালেন্স শিটেও বিজনেসের পজিশনও চেঞ্জ আসবে, তো দুই জায়গায় এফেক্ট করবে। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা এটা আগেই শিখেছিলাম যে আমাদের
ইনভেন্টরি অ্যাকাউন্টিং সিস্টেম দুই ধরনের, আপনাদের মনে আছে, একটা বলছিলাম পারপেচুয়াল, আর একটা বলছিলাম পিরিয়ডিক। পারপেচুয়ালে আমরা বলছিলাম যে কত টাকার মাল বিক্রি করলাম, কত টাকার মাল বিক্রি করতে পারলাম না, এটা কন্টিনিউয়াসলি আমরা এটা আপডেট করি, অর্থাৎ প্রত্যেকটা পারচেজ, প্রত্যেকটা সেলকে আমরা রেকর্ড করি, এটা আপনাদের মনে আছে নিশ্চয়ই। আর পিরিয়ডিকে আমরা বলছিলাম কস্ট অফ গুডস সোল্ড বা এন্ডিং ইনভেন্টরি, এটা আসলে কন্টিনিউয়াসলি আপডেটেড হয় না, এটা অ্যাকাউন্টিং পিরিয়ড শেষে আমরা বের করি, এবং প্রত্যেকটা পারচেজ এবং সেলস এগুলো আমরা রেকর্ড সিঙ্গেল জার্নাল এন্ট্রি দিয়ে রেকর্ড করে থাকি। এখন আসি এই আজকের আলোচনা, যেটা মূলত যেটা আলোচনা করতে চেয়েছিলাম সেটা হচ্ছে ইনভেন্টরি কস্টিং মেথডস। আসলে ইনভেন্টরি কস্টিং এর ক্ষেত্রে, ভ্যালুয়েশনের ক্ষেত্রে আপনারা, আমার একটা ভিডিও দিয়েছিলাম, আপনারা ওখানে দেখেছিলেন কিনা জানি না, সেটা ছিল যে আমরা কনজারভেটিজম কনস্ট্যান্ট, আমাদের যে অ্যাকাউন্টিং কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অফ অ্যাকাউন্টিং সেকেন্ড চ্যাপ্টার যেটা ছিল, সেখানে আলোচনা করেছিলাম যে কনজারভেটিজম কনস্ট্যান্ট অনুসারে আমরা বলেছিলাম যে কস্ট অথবা নেট রিয়েলাইজেবল ভ্যালু, বা অনেক সময় বলা হয় যে মার্কেট ভ্যালু, এই কস্ট এবং নেট রিয়েলাইজেবল ভ্যালুর মধ্যে যেটা কম আমরা সেটাতে ইনভেন্টরি ভ্যালুয়েশন করে থাকি। আপনাদের মনে আছে, এটা আমরা কনজারভেটিজম কনস্ট্যান্ট অনুসারে করি। তো আসলে প্রবলেম হয় যে যদি আমরা সবগুলো আইটেম, আমাদের বিজনেসের সবগুলো আইটেম যদি একই রেটে কিনতাম, তাহলে আসলে কোনো সমস্যা না, একই রেটে কেনা থাকলে তো কোনো সমস্যা হয় না। বাট যদি বিভিন্ন রেটে কেনা হয়, মূল প্রবলেমটা হয় আমরা এখানে বের করবো যে কত টাকার মাল বিক্রি করলাম, কত টাকার মাল বিক্রি করতে পারলাম না। আপনাদের মনে আছে যে কত টাকার মাল বিক্রি করলাম মানে কস্ট অফ গুডস সোল্ড, আর কত টাকার মাল বিক্রি করতে পারলাম না সেটাকে আমরা বলতেছি কস্ট অফ এন্ডিং ইনভেন্টরি, এবং ইনভেন্টরিটা আমরা কস্টেই রেকর্ড করে থাকি, যেটাকে আমরা বলি প্রোডাক্ট কস্ট। তো বিষয়টা কিরকম, যে ধরুন যদি এমন হয় যে আপনি ফেব্রুয়ারির 3 তারিখে একটা টিভি কিনছেন $720 দিয়ে, মার্চের 5 তারিখে আবার মার্চের 5 তারিখে আর একটা টিভি কিনছেন $750 দিয়ে, মে মাসের 22 তারিখে আরেকটা টিভি কিনেছেন $800 দিয়ে। বলা হচ্ছে জুন মাসের 1 তারিখে আপনি দুইটা টিভি বিক্রি করেছেন $1200 করে, $1200 করে, তাহলে টোটাল $2400 দুইটা টিভি বিক্রি করেছে। তো সেলস প্রাইস তো কোনো সমস্যা নেই, সেলস প্রাইস $2400। আমরা আলোচনা করতেছি এখানে যে আসলে কত ডলারের টিভি আমি $2400 সেল করেছি। অর্থাৎ আমাদের এখানে যেটা আমাদের ভাষায় আমরা শিখেছি এর আগে, যে আমাদের কস্ট অফ গুডস সোল্ড কত হবে আর কস্ট অফ এন্ডিং ইনভেন্টরি বা কত হবে, কস্ট অফ এন্ডিং ইনভেন্টরি বা কত হবে, এটাই বেশি ইম্পর্টেন্ট। কারণ আপনি দুইটা টিভি যে সেল করলেন $2400, $1200 করে, সেটার কস্ট তো এমন হতে পারে যে কত হয়, 1470, হতে পারে কত 1550, অথবা হতে পারে কত 1520। আমরা আসলে কত ধরবো, আমরা যখন গ্রস প্রফিট বের করবো, আপনাদের মনে আছে যে আমরা এই সেলস প্রাইস থেকে এই কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে পাই গ্রস প্রফিট, মনে থাকবার কথা। তো যখন আমি বলতেছি $2400 আমি দুইটা টিভি বিক্রি করেছি, আমার গ্রস প্রফিট কত হয়েছে এটা যখন বের করতে যাব, তখন আপনি কস্ট কত ধরবেন, কস্ট কি 1500, 1470, 1550 নাকি 1520? বিষয়টা বোঝা যাচ্ছে আশা করি। এইটাই আসলে প্রবলেম, কারণ আমার এখানে বিভিন্ন রেটে বিভিন্ন, এক বস্তার উপর বস্তা এরকম উঠতেই থাকে, বিভিন্ন রেটে একেবারে বস্তার উপর বস্তার উপর বস্তা, অনেক বস্তা এভাবে ইনভেন্টরি বিল্ড আপ হতেই থাকে। এখন আপনি যখন বিক্রি করতেছেন উপরে বস্তায় মানুষের কাছে বিক্রি করে দিচ্ছেন, তো বলা হচ্ছে যে আসলে রেট কোনটা ধরবেন। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের এই এখানকার আলোচনার বিষয়। তো আমরা আসলে কি করতে পারি এখানে, আপনারা দু একজন রেসপন্স করতে পারেন, এখানে আমরা কি করতে পারি। এই যে $2400 যে সেল করলাম, এই ক্ষেত্রে আসলে কত ধরবো, এই 1470 নাকি 1550 নাকি এই 1520, নাকি বলবেন যে এই সবগুলো যোগ করে 3 দিয়ে ভাগ। আমরা যদি, আপনারা যেহেতু কেউ রেসপন্স করছেন একটু খেয়াল করেন, আমরা যদি বুঝতে পারি যে এখানে এই দুইটা টিভি বিক্রি করেছি, সেই টিভি দুইটা ছিল এই $720 একটা আর $800 একটা, তাহলে তো আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু
আমরা যদি বুঝতেই পারি যে টিভিটা আমার $720 দিয়ে কিনা ছিল আর যে টিভিটা $800 দিয়ে কিনা ছিল, তাহলে তো আমার এখানে কোনো সমস্যা নেই। তার মানে সেটাকে আমরা বলি আমাদের ভাষায় সেটার নাম আমরা বলি স্পেসিফিক আইডেন্টিফিকেশন। আমরা স্পেসিফিক্যালি আইডেন্টিফাই করতে পারলাম যে এই দুইটা টিভির মধ্যে কোন টিভি কোন টিভি। এবং এই স্পেসিফিক আইডেন্টিফিকেশন শুধুমাত্র সম্ভব যদি এরকম, আমরা গত ক্লাসে বলেছিলাম যে আমাদের লো ভলিউম কিন্তু ভলিউম কম, কিন্তু এটা আইটেম যেটা বড় বড় আইটেম যেগুলো সেই আইটেমগুলোকে আমরা আসলে এভাবে স্পেসিফিক আইডেন্টিফাই করতে পারি। এটা অটোমোবাইলস হতে পারে, টিভির কথা বলছি সেটা হতে পারে, অথবা বলেছিলাম আমাদের যদি বারকোড থাকে, আমরা যদি বারকোড ইউজ করি প্রত্যেকটা প্রোডাক্টের যদি আমাদের কস্ট জানা থাকে, রেকর্ড থাকে, তাহলে শুধুমাত্র স্পেসিফিক আইডেন্টিফিকেশন সম্ভব, আদারওয়াইজ কিন্তু সম্ভব না। স্পেসিফিক অনেক সময় এমন হয় যে এক বস্তার আটার মধ্যে আর এক বস্তা ঢুকাই দিচ্ছে, অর্ধেক শেষ না হতে আবার ঢুকাই দিচ্ছে। অ্যাক্সেসরিজের ক্ষেত্রে আমরা বলছিলাম যেখানে লার্জ ভলিউম আইটেম, লো প্রাইস লার্জ ভলিউম আইটেম, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের স্পেসিফিক আইডেন্টিফিকেশন সম্ভব না। তার মানে স্পেসিফিক আইডেন্টিফিকেশনে আমরা কি দেখলাম যে প্রত্যেকটা প্রোডাক্টের পারচেজ প্রাইসও জানা থাকবে, সেলস প্রাইসও জানা থাকবে, সেই ক্ষেত্রে সম্ভব স্পেসিফিক আইডেন্টিফিকেশন। আপনারা ছবি দেখলে বুঝবেন, এই যে এখানে দেখেন স্ক্যানার দিয়ে স্ক্যান করা যাচ্ছে, সেখানে স্পেসিফিক আইডেন্টিফিকেশন সম্ভব, আদারওয়াইজ সম্ভব না। আরেকটা কি করতে পারি, যখন স্পেসিফিক আইডেন্টিফিকেশন করা সম্ভব না তখন আমরা করতে পারি কস্ট ফ্লো অ্যাজাম্পশনস, অর্থাৎ আমরা ইনভেন্টরি কস্টিং এর মেজর দুইটা টেকনিক, দুইটা মেথডের কথা বলে একটা স্পেসিফিক আইডেন্টিফিকেশন করতে পারি, অথবা আরেকটা বলছি কস্ট ফ্লো অ্যাজাম্পশনস। কস্ট ফ্লো অ্যাজাম্পশনস ওই যে বললাম আমরা এখানে অ্যাজিউম করে নিতে পারি। কি করলাম, আমরা বলছিলাম যে এই প্রথম দুইটা ধরে নিলাম যে প্রথম দুইটা যদি বলি তাহলে সেটাকে আমরা আমাদের ভাষায় বলি ফার্স্ট ইন ফার্স্ট আউট, যে প্রথমে যেই দুইটা টিভি আমরা ইন করছে সেই দুইটা আউট করি, তার মানে সেখানে কত হবে 1470। আমরা যদি $1470 ধরি, যে $1470 টিভি আমরা $2400 সেল করছি, তাহলে সেটার নাম দিচ্ছি আমরা ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ আগের রেটের মাল আগে সেল করে দিলাম, সেটা কস্ট অফ গুডস সোল্ড হলো। তাহলে আগের রেটের মাল ফার্স্ট ইন ফার্স্ট আউট বলতে আগে যেই মাল বিক্রি হয়েছে আগে যেই রেটে কেনা সেই রেট ধরবো আমরা কস্ট অফ গুডস সোল্ড, সেটাকে বলছি আমরা ফার্স্ট ইন ফার্স্ট আউট। কস্ট অফ গুডস সোল্ড এটা সার্চ করবো, আর যেটা রয়ে যাবে সেটা এন্ডিং ইনভেন্টরিতে থাকবে। এটা একটা অল্টারনেটিভ গেল যে আমরা ফার্স্ট ইন ফার্স্ট আউট করতে পারি। আর একটা কি করতে পারি, আর একটা করতে পারি যে না, এটা কিন্তু আমরা অ্যাজিউম করছি যে না আমরা মানে শেষে যে দুইটা টিভি কিনছিলাম সেই দুইটা, অর্থাৎ লাস্টে যে দুইটা টিভি কিনছি সেই দুইটাই আসলে 2400-1200 করে $2400 সেল করছি। তার মানে সেক্ষেত্রে হয়ে যাচ্ছে কত, 1550। তো এই $1550 এটা হতে পারে। এটাকে আমরা আমাদের ভাষায় বলি লাস্ট ইন ফার্স্ট আউট, যে লাস্টের যে দুইটা ইন করছে সেই দুইটা টিভি আমরা সেল করে দিচ্ছি। এটা কিন্তু আমরা অ্যাজিউম করে নিচ্ছি, আমরা কিন্তু জানি না যে কোন দুইটা টিভি। আমি আগেই বলছি যে এই দুইটা হতে পারে, এই দুইটা হতে পারে, এই এভাবে হতে পারে। আরেকটা কি করতে পারি, আমি এর আগে বলেছিলাম, আপনাদের খেয়াল আছে নিশ্চয়ই, যে এই তিনটায় যদি আমরা যোগ করি, যে না স্যার আমরা এই তিনটা প্রাইসই যোগ করে 3 দিয়ে ভাগ দিয়ে অ্যাভারেজ করব, সেটাকে আমরা বলছি অ্যাভারেজ কস্ট। অর্থাৎ 720, 750 এবং 800 এই তিনটা যোগ করে যদি আমরা 3 দিয়ে ভাগ দিই তাহলে কিন্তু পার টিভির একটা কস্ট পাবো, সেটাকে আমরা বলছি অ্যাভারেজ কস্ট। তো তাহলে আমরা শিখলাম যে আমাদের এই ইনভেন্টরি কস্টিং এর ক্ষেত্রে আমরা যদি স্পেসিফিক আইডেন্টিফাই করতে পারি তাহলে তো ভালো, স্পেসিফিক আইডেন্টিফিকেশনেই করব। যেমন বললাম যে স্পেসিফিক আইডেন্টিফিকেশনে আপনারা খেয়াল করে দেখেন, স্পেসিফিক আইডেন্টিফিকেশনে যদি বোঝা যায় যে আসলে কোন দুটা, অর্থাৎ এখানে আমরা যদি বুঝতে পারি যে আমাদের এই $720 যেটা ছিল সেটাও বিক্রি করছি, আর $800 যেটা সেটাও বিক্রি করছি, এই দুইটা দেখেন সোল্ড হয়ে গেছে, কাস্টমার নিয়ে যাচ্ছে, তাহলে আমরা খুব সহজে কিন্তু কস্ট অফ গুডস সোল্ড বের করতে পারবো। কস্ট অফ গুডস সোল্ড তাহলে কি হবে, আমরা আগে বলছি, তাহলে 720 প্লাস এই 800, এই 1520 হবে আমাদের কস্ট অফ গুডস সোল্ড। আর এন্ডিং ইনভেন্টরি, তাহলে এই দুইটা বিক্রি করে দিলে যেটা রয়ে গেল সেটা হচ্ছে এন্ডিং ইনভেন্টরি $750।
এই ছবি দেখলে বোঝা যাবে যে আসলে আমরা ইনভেন্টরি তাহলে কিভাবে কস্টিংটা কিভাবে করলাম। এখন আমরা যদি আরেকটু উদাহরণ দেই তাহলে ভালো বুঝবেন যে স্পেসিফিক আইডেন্টিফিকেশন। একটু খেয়াল করে দেখুন আপনারা, এখানে আমাদের একটা অঙ্ক দেওয়া আছে। এখানে বলা হচ্ছে যে বিগিনিং ইনভেন্টরি 200 ইউনিট। একটু খেয়াল করে দেখুন, এই প্রবলেমটা নিয়ে আমরা অন্যান্য মেথডে আলোচনা করব। বিগিনিং ইনভেন্টরি 200 ইউনিট, জুলাইয়ের 1 তারিখে কোনো একটা অর্গানাইজেশনে তাদের জুলাইয়ের 1 তারিখে 200 ইউনিট আনসোল্ড ছিল, অর্থাৎ জুনের 30 তারিখে বোঝাই যাচ্ছে আনসোল্ড ছিল, সেটা বিগিনিং ইনভেন্টরি। এই বছরে এই মাসে তারা সেটা সেল করবে। তো আগে থেকে 200 ইউনিট ছিল, 5 তারিখে আরো 160 ইউনিট, এটা 500 টাকা করে সেটা আরো কিনছে। এরপরে 8 তারিখে এসে 240 ইউনিট সেল করছে। আমরা বলতেছিলাম যে এই 240 ইউনিট, এখানে তাদের 200 ইউনিট আগে থেকে ছিল, 160 ইউনিট পরে আরো কিনছে, তার মানে 360 ইউনিট বিক্রি করার মতো তাদের 360 ইউনিট কিন্তু আছে। তার মধ্যে থেকে 240 ইউনিট বিক্রি করছে। এটা নিয়ে বলছিলাম যে আসলে 240 ইউনিটের মধ্যে কোনটা, এটা তো আমরা জানি না। স্পেসিফিক আইডেন্টিফিকেশন বলা হচ্ছে যে এই 200 থেকে 160 ইউনিট আর এই 160 ইউনিট থেকে 80 ইউনিট, এটা আপনাকে বলা হয়েছে যে আমরা যে 240 ইউনিট সেল করলাম, এই 240 ইউনিট কোথা থেকে পেলাম, সেটা হচ্ছে আমাদের আগে গত মাসে যেটা ছিল আনসোল্ড, সেই 200 ইউনিটের মধ্যে 160 ইউনিট বিক্রি করছি। তার মানে থাকলো কত, 160 বিক্রি করলে থাকে হচ্ছে 40। রেট কত করে ছিল, 400 টাকা করে। তার মানে আমরা বলছি 16,000 টাকার মাল আমার রয়ে গেল। আর 5 তারিখে যে 160 ইউনিট কিনছে তার মধ্যে থেকে 80 ইউনিট সেল করছে। তো 80 ইউনিট সেল করলে সেখানে আরো 80 ইউনিট রয়ে গেল, যেটা রয়ে যায় সেটা ইনভেন্টরি। সেটাই আমরা বলছি, আমরা যদি কস্ট অফ এন্ডিং ইনভেন্টরি স্পেসিফিক আইডেন্টিফিকেশনে বের করতে চাই, তাহলে আমরা দেখলাম 1 তারিখের 40 ইউনিট রয়ে গেল 16,000 টাকা, আর 5 তারিখে 160 এর মধ্যে 80 ইউনিট বিক্রি করতে আরো 80 ইউনিট রয়ে গেল, এটা 500 টাকা করে কেনা ছিল, এই 40,000। ঠিক একইভাবে আবার বলছে যে 17 তারিখে 320 ইউনিট কিনছে 600 টাকা করে, আর 25 তারিখে 200 ইউনিট কিনছে 640 টাকা করে। এরপরে বলা হচ্ছে যে এই যে 30 তারিখে আবার 400 ইউনিট বিক্রি করছে। প্রশ্ন হলো 400 ইউনিটের আমরা বুঝবো কিভাবে যে কোন 400 ইউনিট। এখানে স্পেসিফিক আইডেন্টিফিকেশনে বলা আছে যে এই 17 তারিখে 320 ইউনিট থেকে 300 ইউনিট। আবার বলি, 17 তারিখে যে 320 ইউনিট কিনেছিলাম সেখান থেকে 300 ইউনিট, আর এই যে 25 তারিখে 200 ইউনিট কিনছিলাম তার থেকে 100 ইউনিট, এই টোটাল 400 ইউনিট বিক্রি করা হয়েছে। তো তার মানে আমরা এখানে পেলাম যে 320 থেকে যদি 300 ইউনিট বিক্রি করে দিই, থাকে আর 20 ইউনিট, 600 টাকা করে, এই 12,000 টাকার। আর 25 তারিখে যে 200 ইউনিট কিনেছিলাম 640 টাকা করে, সেখানে বলা হচ্ছে 100 ইউনিট সেল করে দিলাম, থাকলো আর 100 ইউনিট 640 টাকা করে, এই 64,000 টাকা। তার মানে আমরা এটা যদি যোগ করি তাহলে স্পেসিফিক আইডেন্টিফিকেশনে বুঝলাম যে আসলে আমার 1,32,000 টাকার মাল সারা জুলাই মাসে বিক্রি করতে পারলাম না। এটাকে আমরা বলি কস্ট অফ এন্ডিং ইনভেন্টরি। এটা কিসে করলাম, স্পেসিফিক আইডেন্টিফিকেশনে, যে কত টাকার মাল বিক্রি করতে পারলাম না সেটা। আর এই যে কত টাকার মাল বিক্রি করলাম সেটা যদি বের করতে চাই তাহলে কি হবে, সেটাকে আমরা বলি কস্ট অফ গুডস সোল্ড। যেটা সেটা যদি দেখতে চাই তাহলে খেয়াল করুন, আপনাদের মনে আছে যে আমরা কিছুক্ষণ আগে বললাম যে 200 ইউনিটের মধ্যে থেকে 160 ইউনিট বিক্রি করে দিলাম, তাহলে 160 ইউনিট বিক্রি করে দিছে, এই যে 160 ইউনিট স্পেসিফিক আইডেন্টিফিকেশনে। তারপরে এখানে 160 থেকে আমরা বিক্রি করে দিচ্ছি 80 ইউনিট, তাহলে এখানে 80 ইউনিট বিক্রি করে দিলাম 500 টাকার। এই 80 ইউনিট কত টাকার ছিল, 500 টাকার। এই যে 200 থেকে 160 বিক্রি করলাম, এটা কত ছিল, 400 টাকা, সেটা এখানে লিখছি। এরপরে ঠিক একইভাবে ফার্স্টে যে 17 তারিখে আমরা মনে আছে 17 তারিখে 320 এর মধ্যে 300 ইউনিট বিক্রি করে দিয়েছিলাম। এই 300 ইউনিট যে বিক্রি করলাম সেটা কত টাকার করে কেনা ছিল, 600 টাকার। তাহলে 600 টাকার মাল আমরা বলছি 600 টাকা করে 1,80,000 টাকার মাল বিক্রি করলাম। ঠিক একইভাবে আবার 25 তারিখে বলছি 200 ইউনিটের মধ্যে 100 ইউনিট বিক্রি করে দিচ্ছি। এই যে 100 ইউনিট বিক্রি করলাম, এটা কত টাকার মাল, 100 ইউনিট কত টাকা করে কেনা ছিল, 640। তার মানে 64,000 টাকার মাল বিক্রি করলাম। তার মানে বোঝা গেল যে আমরা 1 তারিখে থেকে 160 ইউনিট 64,000 টাকার মাল বিক্রি করেছি। এখানে রেট ছিল কিন্তু 800 টাকায় বিক্রি করে, 800 টাকা, এটা সেলস প্রাইস। আর আমরা এটা দেখাচ্ছি কস্ট অফ গুডস সোল্ড, এটা কত টাকায়, আর এখানে বের করতেছি কত টাকার। তার মানে 160 ইউনিট বিক্রি করেছিলাম, মানে 64,000 টাকার মাল বিক্রি করেছিলাম।
আবার 80 ইউনিট মানে 40,000 টাকার মাল বিক্রি করেছিলাম। এই টোটাল এই যে এখানে আমরা বিক্রি করছিলাম যে 240 ইউনিট 800 টাকা করে, সেটা হবে সেলস প্রাইস। আর এখানে যদি যোগ করেন 64,000 আর 40,000 1,04,000, তার মানে 1,04,000 টাকার মাল আপনি এই যে এখানে 240 কে 800 দিয়ে গুণ দিলে যা হবে তত টাকায় বিক্রি করেছিলেন। ঠিক একইভাবে আমরা তাহলে বুঝলাম যে এত টাকার মাল আমরা এগুলো যোগ করলে 3,48,000 টাকার মাল আমরা সেল করেছিলাম। এখন প্রশ্ন হলো কত টাকায় সেল করছিলাম, সেটা যদি বের করতে চান তাহলে এখানে রেট দেওয়া আছে যে 800 টাকা, এটা হচ্ছে সেলস প্রাইস। 240 কে 800 দিয়ে গুণ দিবেন, এখানে 400 ইউনিটকে 800 টাকা দিয়ে গুণ দিবেন, তার মানে 640 কে 800 দিয়ে গুণ দিলে যত হবে সেটা হবে সেলস প্রাইস। সেটা থেকে আমরা যদি 3,48,000 বাদ দেই তাহলে আমাদের হবে গ্রস প্রফিট। এটা গেল স্পেসিফিক আইডেন্টিফিকেশন মেথডে যে সলিউশন সেটা। আমরা কিছুক্ষণ আগে বললাম যে সব সময় আসলে স্পেসিফিক আইডেন্টিফিকেশন সম্ভব হয় না, কারণ অনেক সময় হয় যে ইনভেন্টরি পরিমাণ এত বেশি, বলা হয় যে আইটেম গুলো এত বেশি, আইটেমের সংখ্যা অনেক বেশি এবং আইটেম গুলো সব একই, ছোট ছোট অনেক আইটেম, অ্যাক্সেসরিজও থাকে। সেই ক্ষেত্রে আমাদের আসলে স্পেসিফিক আইডেন্টিফিকেশন সম্ভব হয় না। তখনই আমরা ওই যে বললাম, ধরে নিলাম যে প্রথম দুইটা শেষের দুইটা অথবা তিনটা যোগ করে গড়, মনে থাকবার কথা। সেটা বলছিলাম যে আমাদের ফিফো, লিফো অ্যান্ড এভারেজ কস্ট। এখানে একটা জিনিস মনে রাখবেন, আমাদের ফিফো যেটা, সেটা আসলে ফিজিক্যাল ফ্লোর সাথে মিল আছে, ফার্স্ট ইন ফার্স্ট আউট। ফিজিক্যাল ফ্লো আর কস্ট ফ্লো কিন্তু এক জিনিস না। ফিজিক্যাল ফ্লো বলতে আপনার উপরে এরকম বস্তা 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 10 বস্তা হয়ে গেছে। ফিজিক্যাল ফ্লো বলতে আপনার ওই বস্তা যদি নিচের বস্তায় দেন তাহলে নিচের বস্তা যাচ্ছে, এটার নাম হচ্ছে ফিজিক্যাল ফ্লো, ঠিক ওই মালই যাচ্ছে। আপনার তৃতীয় নাম্বারে যেটা আছে সেটা যদি আপনি বিক্রি করে দেন তাহলে সেটা হবে বস্তার ফিজিক্যাল ফ্লো, মানে ওই মালের। আর কস্ট ফ্লো হচ্ছে যে বস্তা যাচ্ছে উপরেরটা, রেট যাচ্ছে নিচেরটা, সেটাকে বলতেছি কস্ট ফ্লো। অথবা আপনি নিচের থেকে মাল বিক্রি, নিচের বস্তাটা বিক্রি করে দিচ্ছেন, রেট ধরতেছেন উপরেরটা, সেটাকে বলতেছি কস্ট ফ্লো। আমরা কস্ট ধরতেছি, ওটা ফিজিক্যাল ফ্লো আর কস্ট ফ্লো কিন্তু এক না, এটা মিল নাও থাকতে পারে, মিল থাকতেও হবে এমনও কোনো কথা নেই। বাট ফিফোতে যেটা হয় ফার্স্ট ইন ফার্স্ট আউট, এটা আসলে ফিজিক্যাল ফ্লোটা ঠিক থাকে, আগের মাল আগের রেটে বিক্রি করে দিচ্ছি, তাহলে ফিজিক্যাল ফ্লো। আমরা যেটা বলি যে পেরিশেবল গুডস এর ক্ষেত্রে ফিজিক্যাল ফ্লোটা ঠিক থাকে। যেটা হয় যেমন পচনশীল যেগুলো, সবজি বিক্রেতা যেটা আগে কেনা সেটা, আম বিক্রেতা আগে যেটা কেনা সেটা কিন্তু আগে বিক্রি করে দেয়। সেখানে কিন্তু ওই এমন না যে পরে কেনা আমটা আগে বিক্রি করে দিল, আগে যেটা পচে যাচ্ছে সেটা ধরে রাখতেছে, সেটা না। সেটা কিন্তু আসলে ফিজিক্যাল ফ্লো ওখানে ঠিক থাকে পেরিশেবল গুডস এর ক্ষেত্রে। বাট আমরা বলি অনেক আইটেম আছে যে ক্ষেত্রে আমরা এগুলো ফিজিক্যাল ফ্লো আমরা কি করি, কস্ট ফ্লো অ্যাজাম্পশনে করি। তো এই কস্ট ফ্লো অ্যাজাম্পশনে আমরা প্রথমে যেটা বলছিলাম ফিফো, তো বলা হয় যে আমরা যদি পারপেচুয়ালি করি তাহলে কি হবে। এই ক্ষেত্রে আসলে এই ইনভেন্টরি কস্টিং এর ক্ষেত্রে পিরিয়ডিকটাই বেশি ইউজ হয়। পারপেচুয়ালি যদি করি তাহলে কি হবে, আপনাদের মনে আছে পারপেচুয়ালি আমরা কি করি, প্রত্যেকটা পার্সেস শেষে আমরা ব্যালেন্স বের করি, প্রত্যেকটা সেল শেষে আমরা ব্যালেন্স বের করি, আপনাদের মনে আছে। এই ব্যালেন্স বের করা মানে সেটা আপডেট করা, কন্টিনিউয়াসলি সেটা আপডেট করতেছি যে এখন কি অবস্থা, এখন কি অবস্থা, এই ডেটে কি অবস্থা। তো সেটাকে বলা হয় যে কন্টিনিউয়াসলি আপডেট করা। তো পারপেচুয়ালে কন্টিনিউয়াসলি যেটা আমরা করি ডেইলি বেসিসে প্রত্যেক ডেট ওয়াইজ। আপনাদের মনে আছে যে আমাদের এই অঙ্কে আমরা বলছিলাম যে আমাদের এই পারপেচুয়াল আমরা যেটা যেটা ইনভেন্টরি লেজার বলি, আমরা এখন যেটা করতেছি সেটা কেউ বলে স্টোর লেজার, কেউ বলে ইনভেন্টরি লেজার। একটু খেয়াল করে দেখেন, এই জিনিসটাই কিন্তু আপনাদের সফটওয়্যারে করা থাকে। আপনারা বলতে পারবেন যে হ্যাঁ আমার কত টাকার মাল বিক্রি হলো, কত টাকার মাল বিক্রি করতে পারলাম না, এটা প্রত্যেক ডেটে আপনি বলে দিতে পারবেন। তো আমাদের মনে আছে আমরা বলছিলাম যে জুলাইয়ের 1 তারিখ, এখানে আমাদের তিনটা জিনিস করতে, চারটা কলাম করতে হবে। একটা কলামে ডেট, আর একটা কলামে পারচেজ, কত টাকার মাল কিনলাম, কত টাকার মাল বিক্রি করলাম, আর কত টাকার মাল বিক্রি করতে পারলাম না। খুব সুন্দর, কত টাকার মাল কিনলাম, কত টাকার মাল বিক্রি করলাম, কত টাকার মাল বিক্রি করতে পারলাম না। তো ডেটে জুলাইয়ের 1 তারিখে, এখানে যদি সাল দেওয়া থাকে সালটাও লিখবেন আপনারা। আমাদের মনে আছে যে জুলাইয়ের 1 তারিখে আমাদের ব্যালেন্স ছিল, এটাই ব্যালেন্স, যত টাকার মাল বিক্রি করতে পারলাম না সেটাকে আমরা ব্যালেন্স বলছি। সেখানে মনে আছে আপনাদের যে 200 ইউনিট ছিল 400 টাকা করে, এই 80,000 টাকার মাল আমাদের জুন মাসেই ক্লোজিং এ ছিল, আমরা বলছি এটা এই বছরে বিক্রি করব। এই হচ্ছে আমাদের আগের ব্যালেন্স 1 তারিখে, বোঝার কথা, ব্যালেন্সের ঘরে লিখে দিলাম, এটা কেনাও না বিক্রি করাও না,
এটা আগের বছর, এই জন্য ব্যালেন্সের ঘরে লিখে দিলাম। এরপরে আপনাদের মনে আছে অঙ্কটা যে আমরা 5 তারিখে 160 ইউনিট কিনেছিলাম 500 টাকা করে, অর্থাৎ 80,000 টাকার মাল কিনেছিলাম। এটা আপনাদের মনে আছে। তার মানে আমার কি দাঁড়ালো, এই 160 ইউনিট কিনলাম সেটার রেট আর এই 200 ইউনিটের রেট যদি একই থাকতো তাহলে কিন্তু আমরা সরাসরি এখানে 360 লিখে ফেলতে পারতাম। আগে থেকে 200 ইউনিট আছে আর পর 160, আর রেট একটা থাকলে সেই রেট বসাই দিতাম। যেহেতু ডিফারেন্ট রেটের, এই জন্য আমাদের কি করতে হবে, আলাদা আলাদা লিখতে হবে। অর্থাৎ আবার লিখতে হবে 200 ইউনিট 400 টাকা করে, আর এই 160 ইউনিট 500 টাকা করে। এই জন্য এখানে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা দেখাই দিলাম যে 80,000 আগের থেকে ছিল, আর এরপরে আরো 80,000 টাকার মাল কিনছি। আমার 5 তারিখের ব্যালেন্স হচ্ছে যে 1,60,000 টাকার মাল বিক্রি করার মতো আছে। এটাকে আমরা বলি কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। আপনাদের মনে আছে, কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, এটা আমরা গত ক্লাসেও শিখেছিলাম যে 80,000 টাকার মাল ছিল, 80,000 টাকার মাল আরো কিনেছি, তাহলে 1,60,000 টাকার মাল অ্যাভেলেবল হলো। এখানে জাস্ট এই 200 ইউনিট এবং 160 ইউনিট, একটা রেট 400 আর একটা রেট 500 টাকার জন্য আমরা আবার নতুন করে লিখলাম এই রোতে। আপনারা এভাবে রো করে দিতে পারবেন, সমস্যা। এরপরে আপনাদের মনে আছে যে 8 তারিখে আমরা 240 ইউনিট সেল করেছিলাম। 8 তারিখে যে 240 ইউনিট সেল করলাম, এই 240 ইউনিট আমার বিক্রি করার মতো ছিল 360 ইউনিট, বিক্রি করতেছি 240 ইউনিট। এখন প্রশ্ন হলো যে এটা কোন 240 ইউনিট, আমি তো জানি না। এক্ষেত্রে আমরা অ্যাজিউম করে নিচ্ছি যে ফার্স্ট ইন ফার্স্ট আউট, আমরা অ্যাজিউম করে নিচ্ছি যে আগের মাল আগের রেটে বিক্রি করে দেব, মনে থাকবার কথা। তো ফার্স্ট ইন ফার্স্ট আউট এই মেথডে আমরা কি করব যে আগের রেটটা কস্ট অফ গুডস সোল্ডে চার্জ করব, আগে যে রেটে মাল কেনা আছে সেই রেটটাই কস্ট অফ গুডস সোল্ডে চার্জ করব। তো এই তো কস্ট অফ গুডস সোল্ডের ঘর। তার মানে আমরা আগে কত আগের কত, ফার্স্ট ইন ফার্স্ট ইন কোনটা 200, তার মানে এই যে, তার মানে আমরা বলতেছি এখানে যে আমাদের এই 200 ইউনিট আগে সেল করব, কত কত টাকা করেছিল, 400 টাকা করেছিল। আর কত লাগে 240 এর মধ্যে, আমরা 240 কিন্তু একবারে লিখতে পারছি না, কারণ 240 আমাদের রেডিমেড নেই, স্পেসিফিক আইডেন্টিফিকেশন না। এই জন্য আমরা 240 ইউনিট যখন সেল করতাম আগে কত 200 আর কত লাগবে 40, এই 40 ইউনিট কোথা থেকে নেব, এই 160 ইউনিট থেকে নেব। সেটা রেট কত ছিল 500 করে। তাহলে খেয়াল করে দেখেন যে আমরা এখানে আগেই বলছি যে আমরা আগের রেট, আগের মাল আগের রেটে সেটা কস্ট অফ গুডস সোল্ডে চার্জ করব। আর ইনভেন্টরিতে কোনটা রাখবো, ইনভেন্টরিতে যেটা থেকে যাবে সেটা। ইনভেন্টরিতে 160 এর মধ্যে কত থেকে গেল 120। আপনাদের মনে আছে যে এই ইনভেন্টরিতে আমাদের 160 এর মধ্যে 40ও বিক্রি, 200 আগেরটাও বিক্রি হয়ে গেল, 160 এর মধ্যে 40 সেটাও আমরা সেল দেখাই দিলাম। থাকলো কত 120 এর মধ্যে, 160 এর মধ্যে 120, সেটা রেট কত করে 500 টাকা করে। তার মানে 60,000 টাকার মাল রয়ে গেল। 1,60,000 টাকার মাল বিক্রি করার মতো ছিল, এর মধ্যে 1 লাখ টাকার মাল সেল করে দিলাম, আর থাকলো 60,000 টাকার মাল। আপনি যে কোনো দিন এই 8 তারিখে যে কাউকে বলতে পারবেন যে আমার আজকে 1 লাখ টাকার মাল সেল করছি আর 60,000 টাকার মাল রয়ে গেছে। খুব সহজে যে কোনো ডেটে অটোমেটিক্যালি আমরা সাইন্টিফিক্যালি ব্যালেন্স বের করতে পারি, এটাই সফটওয়্যারে করা হয়, মডেলে করা হয়। এরপরে ঠিক আগের মতো 5 তারিখের মতো দেখেন 17 তারিখে আবার 320 ইউনিট কেনা হয়েছে 600 টাকা করে, 1,92,000 টাকার মাল কিনছেন। আপনার কিন্তু ছিল আগের থেকে, আপনাদের মনে আছে যে আপনার আগের থেকে 120 ইউনিট ছিল, অর্থাৎ 60,000 টাকার মাল ছিল, এটা ছিল 8 তারিখে। 17 তারিখে আরো 320 ইউনিট কিনছেন। যেহেতু 120 ইউনিট আর 320 ইউনিটের রেট আলাদা, এই জন্য আমরা 120 এবং 320 আলাদা আলাদা লিখছি। 120 এর 500 টাকা করে এটা আবার লিখলাম, হুবহু এটা আবার লিখবো, এইটাও আবার এখানে এসে যোগ করবো, রেট আলাদা হবে। তাতে দেখলাম 60,000 টাকার মাল ছিল, 1,92,000 টাকার মাল নতুন করে কেনাতে আমার 17 তারিখে 2,52,000 টাকার মাল অ্যাভেলেবেল হলো বিক্রি করার মতো। 25 তারিখে আরো 200 ইউনিট কিনছি, সেটা 640 টাকা করে, এটা রেট আলাদা। এই জন্য আবার এই তিনটায় লিখতে হলো, আগে তো এই দুটা ছিলই লেখা। এরপর আবার এই 200 ইউনিট 600 টাকা করে, 640 টাকা করে, এটা আবার লিখলাম। তাতে দেখলাম যে 2,52,000 টাকার মাল আগে থেকে ছিল, এবং এই 1,28,000 টাকার মাল 25 তারিখে আবার কিনলাম। তাহলে 25 তারিখে আমার 3,80,000 টাকার মাল বিক্রি করার মতো অ্যাভেলেবেল হলো। কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেল বা কস্ট অফ এন্ডিং ইনভেন্টরি বলতে। একটু খেয়াল করে দেখুন 30 তারিখে, আপনাদের মনে আছে 30 তারিখে আমরা 400 ইউনিট সেল করেছি। সে 400 ইউনিট আমরা এখানে, এই 400 ইউনিট কোন 400 ইউনিট, আমরা এটাই আলোচনা করতেছি। আমাদের মেথড হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে আগের মাল আগের রেটে। তার মানে কি,
আগের মাল আগের রেট যখন আমরা বলতেছি তখন কি ধরবো, আমার ছিল 120, 320, 200, তার মানে এখানে আমার 120 ইউনিট আগে সেল করব। খুব সহজ জিনিস, 120 ইউনিট সেল করে দিলাম। আরো কত লাগবে? 320 তো আর লাগছে না, আমার লাগবে 400। 400 মধ্যে 120 দিলে আর এই 320 থেকে নেব 280। তাহলে আমার ইনভেন্টরি কি থেকে গেল? আমরা ফিফোতে তাহলে কি করলাম দেখেন, আগের মাল আগের রেটে কস্ট অফ গুডস সোল্ড চার্জ করে দিলাম, আর যেটা রয়ে যাবে সেটা এন্ডিং ইনভেন্টরি। তো রয়ে গেলে কত রয়ে গেল, আমরা বুঝতেই পারলাম যে আমার এই 320-এর মধ্যে থেকেও 280 বিক্রি করে দিলাম, তাহলে 40 ইউনিট রয়ে গেল, যেটা রেট ছিল 600 টাকা করে। আর এই 200 টাকা এই যে 200 ইউনিট যেটা এই যে 25 তারিখে কিনছিলাম সেটা কিন্তু ইনট্যাক্ট রয়ে গেল, সেটা বিক্রি হয়নি। এই যে 200 ইউনিট একেবারে ইনট্যাক্ট রয়ে গেল, সেই 200 ইউনিট আমি রেখে দিলাম 640। তাতে আমরা দেখলাম যে আমাদের মাস শেষে, জুলাই মাস শেষে 240 ইউনিট বিক্রি করতে পারলাম না, বা বলতে পারি 1,52,000 টাকার মাল বিক্রি করতে পারলাম না। তার মানে জুলাই মাসের শেষে আমরা যদি টোটাল বিক্রি বের করি তাহলে আমরা দেখলাম যে আমরা জুলাই মাসে টোটাল কিনছিলাম 680 ইউনিট, জুলাই মাসে কিনেছিলাম 4 লাখ টাকার মাল। এই ইউনিট কস্ট আবার যোগ করেন না আপনারা, ইউনিট কস্ট কিন্তু যোগ হবে না। তো 680 ইউনিট কিনেছিলাম 4 লাখ টাকায়, আগের থেকে আমার 200 ইউনিট ছিল, তার মানে কত, 200 আর 600 মানে 880 ইউনিট আমার বিক্রি করার মতো ছিল। এর মধ্যে থেকে আমরা বলছি 640 ইউনিট, 640 ইউনিট বিক্রি করেছি 3,28,000 টাকার। তো 3,28,000 টাকার মাল আমরা সেল করছি। 880-র মধ্যে 880-র মধ্যে 640 যদি বিক্রি করে দিই থাকে আর কত, 240। আমরা দেখুন 240 ইউনিট আমার রয়ে গেল অবিকৃত, অথবা অন্যভাবে বলতে পারি 1,52,000 টাকার মাল রয়ে গেল। এটাই আমাদের ইনভেন্টরি কস্টিং। এই যে আমরা এই সিস্টেমে ফিফো মেথডে করলাম, এটাই হয়তো অগাস্ট মাসে গিয়ে আবার এরকম লিখবো। এই জুলাই মাসের 1 তারিখে যেমন লিখছিলেন যে 200 আর 400, আর আপনি ঠিক অগাস্টের 1 তারিখে গিয়ে আবার এই 240 ইউনিট দেখাবেন, এই দুই রেটেই দেখাতে হবে তখন। তো এই গেল আমাদের ফিফো মেথডে যে আলোচনা, সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে নোট করে রাখেন, পরে আমরা আলোচনা করবো আবার। এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে লিফো। লিফোর ক্ষেত্রে দেখেন, লিফোর ক্ষেত্রে আমরা কি বলছি, আগের মতোই একদম সহজ। বিগিনিং ইনভেন্টরিতে তো কোনো সমস্যা নেই, এই 5 তারিখ পর্যন্ত আসলে কোনো সমস্যা না। 5 তারিখ পর্যন্ত দুইটা মেথডে সব একই, খালি যা কিনবো যোগ করে করে দেওয়া। মূল প্রবলেমটা হয় যে এই সেল করবো যখন, তখন কস্ট কত ধরবো, এটাই হচ্ছে মূল কথা। যখন 240 ইউনিট সেল করবো তখন কস্ট কত ধরবো, আমরা তো জানি না যে 240 ইউনিটের মধ্যে কোনটা। আমরা ধরে নিচ্ছি, আমরা এখানে ধরে নিচ্ছি কি, এখানে ধরে নিচ্ছি যে আমার লাস্ট ইন ফার্স্ট আউট। তো লাস্টে ইন করছে কোনটা, লাস্টে ইন করছে 160, তাহলে সেটা আগে সেল করে দেব 500 টাকা করে। এটা হচ্ছে লাস্টে ইন করছে, সেটাকে ফার্স্টে আউট করে দেব। এরপর আর কত লাগে, 240 হতে 80, তার মানে আগে যে 200 ইউনিট আগের মাসে ছিল সেই 200 ইউনিট থেকে আবার 80 ইউনিট বিক্রি করে দেব। তার মানে আমার এখানে কি দাঁড়ালো, লাস্ট ইন ফার্স্ট আউটে আমার লাস্টে যেটা ইন করছিল সেটা বিক্রি করে দিলাম পুরোটা, আর আগে যেটা ছিল তার থেকে নিলাম 240 হতে, সেখান থেকে আবার 80 ইউনিট বিক্রি করে দিলাম, সেটা রেট ছিল 400 করে। আমরা বলছি যে আগের রেটটাই আমরা কস্ট অফ গুডস সোল্ড চার্জ করব, পরের রেটটা এখানে লিখতে, পরের রেটটা আগে চার্জ করব। তাহলে থাকলো কি, এই 200 ইউনিট থেকে থাকলো 120 ইউনিট। একটু খেয়াল করে দেখেন, শেষের যেটা মাল আসলো 5 তারিখে সেটা পুরোটাই বিক্রি করে দিলাম, আগে থেকে যেটা ছিল সেখান থেকে 120 ইউনিট আর রয়ে গেল, 80 ইউনিট বিক্রি করে দিচ্ছি। তার মানে আমার এই 48,000 টাকার মাল 8 তারিখে বলছি অবিকৃত রয়ে গেল। খুব সহজ জিনিস, আগে ধরেছিলাম 200 আগে, তারপরে 40 পরেরটা থেকে, এখন করলাম 160 আগে, আর তারপর আগেরটা থেকে 80 ইউনিট, এই হচ্ছে 240 ইউনিট বিক্রি করছি। ঠিক একইভাবে 17 তারিখে যেটা কিনছি কিছুই না, 120-এর সাথে যোগ হবে, আবার 25 তারিখে যে 200 ইউনিট কিনছি সেটাও এই আগের দুটার সাথে এটা যোগ হবে। এটা আমরা ফিফোতেও করেছিলাম। এখন 30 তারিখে যে 400 ইউনিট সেল করলাম সেখানে এসে কি করব, 30 তারিখে যে 400 ইউনিট সেল করেছিলাম সেখানে তাহলে এই যে আমার এটা ছিল অ্যাভেলেবেল,
আপনাদের মনে আছে এই অ্যাভেলেবেল, সেখান থেকে লাস্টে যেটা ইন করছে, লাস্টে ইন করছে কত 200 ইউনিট, তাহলে সে 200 ইউনিট আগে সেল করে দেবো, 200 ইউনিট আগে সেল করে দিলাম। আর তারপরে কত নেব, আর 200 নেব 320 থেকে। এই তাহলে আমরা দেখলাম, সরি এখানে রেটটা হবে পরেরটাই 640, এটা হবে এই 200 হবে এই 200 হবে এইটা, আর এই সবুজ দাগ হওয়ার কথা নিচেরটা। এনিওয়ে, এই 200 যেটা আমরা বলছি, আমি আবার বলি আপনাদের, সেটা হচ্ছে যে প্রথমে এই 200 ইউনিট 640 টাকা করে লেটেস্ট যেটা আসলো সেটা আগে বিক্রি করব, তারপর আরো 200 ইউনিট এই 320 থেকে নেব, সেটা রেট ছিল 600 করে, সেটা হচ্ছে এটা, এই সবুজ যে দাগটা সেটা পরে আসার কথা। তো এই হচ্ছে আমার, তাহলে থাকলো কি, এই লেটেস্ট 200 ইউনিট কিন্তু শেষ, আবার 320 থেকেও আমরা 200 ইউনিট দিচ্ছি, আছে কত আর 120। এই আগের 120 কিন্তু ইনট্যাক্ট আছে, একটু খেয়াল করে দেখেন, একদম 120 যেটা 5 তারিখে কেনা ছিল সেখানে 120 400 করে সেটা একেবারে রয়ে গেছে, বিক্রি হয়নি। আর এই 320-এর মধ্যে 120 রয়ে গেছে, সেটা হচ্ছে 600 করে। এই হচ্ছে 1,20,000 টাকার মাল আমার রয়ে গেল। তো আমরা যখন যোগ করব মাস শেষে, তখন আবার এইগুলো আবার আপনারা যোগ করেন না, কারণ এগুলো কিন্তু আমরা অটোমেটিক্যালি ব্যালেন্স বের করছি, প্রত্যেক ডেটে ডেটে কিন্তু ব্যালেন্স বের করছি, যোগ বিয়োগ করেই কিন্তু ব্যালেন্স বের করা। মনে করতে পারেন যে এগুলো যোগ করছি, এটা যোগ করছি, এখানে যোগ করছি, তাহলে এখানে মনে হয় যোগ হবে, এখানে আবার যোগ করেন না। এখানে কিন্তু লাস্ট ডেটে যে ব্যালেন্স সেটাই এন্ডিং ব্যালেন্স, এখানে 1,20,000-ই হবে মাস শেষে এটা। এখানে আবার যোগ করতে চান না আপনারা, এই 1,60,000 যোগ 48,000 এগুলো যোগ হবে না, কিন্তু এগুলো যোগ বিয়োগ করে ব্যালেন্স। শুধু এগুলো যোগ হবে যে আমার 680 ইউনিট কিনেছিলাম 4 লাখ টাকা দিয়ে, 640 ইউনিট বিক্রি করছি 360 টাকার, 3,60,000 টাকার মাল সেল করছি, আর রয়ে গেছে তাহলে আমার 240 ইউনিট। অর্থাৎ আমরা লিফোতে বলতেছি আমার 1,20,000 টাকার মাল রয়ে গেছে, অথবা বলতে পারি আমি 3,60,000 টাকার মাল বিক্রি করছি, অর্থাৎ কস্ট অফ গুডস সোল্ড হলো 3,60,000, আর কস্ট অফ এন্ডিং ইনভেন্টরি হচ্ছে 1,20,000। এরপরে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে অ্যাভারেজ কস্ট মেথড। অ্যাভারেজ কস্ট মেথডে আমরা আগে বলেছিলাম যে আমরা টোটাল কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেলকে আমরা টোটাল ইউনিটস অ্যাভেলেবল ফর সেল দিয়ে ভাগ দেব, গড় করব। আপনাদের মনে আছে টোটাল গুডস অ্যাভেলেবল ফর সেল ওই যে 3টা টিভি যে আমরা কিনেছিলাম, 3টা রেটে, 3টা রেট যদি যোগ করি, ওই অত ডলারের টিভি তো আমাদের বিক্রি করার মতো ছিল, আর টিভি কয়টা ছিল 3টা, তাহলে 3টা দিয়ে ভাগ দিলে হয়ে যেত সেরকম। আমরা একটু খেয়াল করেন, আমরা মূলত আমাদের টেনশনটা কোন জায়গায়, এই 240 ইউনিট যখন সেল করব তখন রেট কত ধরবো, এই 240 ইউনিটের ক্ষেত্রে। সেক্ষেত্রে অ্যাভারেজ কস্টটা আমরা বলছি, অ্যাভারেজ কস্টটা ধরবো। অ্যাভারেজ কস্টটা কি, আমার 8 তারিখে যখন 240 ইউনিট বিক্রি করতেছি, তখন আপনাদের মনে আছে, আমাদের মনে আছে যে আমার 1,60,000 টাকার মাল বিক্রি করার মতো ছিল, অর্থাৎ 80,000 টাকার মাল আগের থেকে ছিল, 80,000 টাকার মাল 5 তারিখে কিনেছিলাম, এই 1,60,000 টাকার মাল আমার বিক্রি করার মতো ছিল, আর টোটাল ইউনিট কত 360। তো তার মানে 360 ইউনিট 1,60,000 টোটাল কস্ট। এইটাকে যদি আমরা ভাগ দিয়ে দিই, ওই যে বললাম 3টা টিভি ভাগ দেওয়া ওরকম, তাতে দেখা যায় আসে হচ্ছে 444 টাকা 44 পয়সা, বা একটু কম বেশি হতে পারে। এই রেটটা আমাদের, এই অ্যাভারেজ কস্টটা এই জায়গায় ধরতে হবে, এই জায়গায় সেই রেটটা ধরতে হবে। আমরা আগে ধরেছিলাম যে আগের রেট, পরে ধরলাম পরের রেট, বাট এখানে ধরতেছি কি এই অ্যাভারেজ রেটটা। এই অ্যাভারেজ রেট ধরে আমরা এখানে তাহলে দেখলাম যে 360-এর মধ্যে 240 ইউনিট অ্যাভারেজ রেট, একই রেট ধরার কারণে এখানে আমরা ঠিকই সরাসরি 240 ইউনিট লিখতে পারলাম। আগে কিন্তু ফিফো এবং লিফোতে কিন্তু 240 ইউনিট আমরা লিখতে পারিনি, কারণ সেখানে রেট আলাদা আলাদা ছিল, 5 তারিখের একটা রেট, 1 তারিখের একটা রেট আলাদা আলাদা ছিল, এই জন্য আমরা সেখানে আলাদা আলাদা লিখেছিলাম। তো বলা হয় এরকম যে আমরা তাহলে এই 240 ইউনিট আমরা 1,06,667 টাকায় তাহলে আমরা এত টাকার মাল বিক্রি করলাম। 240 ইউনিট বিক্রি করে দিলে 360-এর মধ্যে থাকে আর 120 ইউনিট, এটা 440 করে এই আগের রেটই ধরতে হবে, এই অ্যাভারেজ রেট, তাতে 53,333 টাকার মাল রয়ে গেল। যখন আমরা কিনলাম, কেনার ক্ষেত্রে তো কোনো সমস্যা নেই, আগের মতোই আবার যোগ হবে, 120 ছিল
পরে 320 ইউনিট কিনছি, তাতে আমার 440 ইউনিট হয়েছে। 440 ইউনিট হয়েছে। আগে আমার 53,000 টাকার মাল ছিল, আর এখানে 1,92,000 টাকার মাল কিনছি, তাতে যোগ করলে হয় 2,45,333। এরপরে আমরা 440 দিয়ে যদি ভাগ দিই তখন একটা অ্যাভারেজ রেট আছে 557 টাকা 58 পয়সা। মনে রাখবেন এই রেটটা, এই যে এই ঘর, এই ইউনিট কস্টটা এখানে আমরা এই টোটালকে ইউনিট দিয়ে ভাগ দিই, যে এখানে এই যে ফর্মুলা, টোটাল কস্টকে ইউনিটস অফ এন্ডিং ইনভেন্টরি দিয়ে যদি ভাগ দেই তাহলে আমরা এখানে ইউনিট কস্টটা পাবো। ঠিক একইভাবে আমরা 2,45,333 টাকার মাল ছিল, আবার 1,28,000 টাকার মাল কিনছি, তাতে আমার 3,73,000 টাকা 3,73,333 টাকার মাল হলো। আগে ছিল 440, পরে আরো 200 ইউনিট কেনার কারণে আমার মাল হচ্ছে 640 ইউনিট। তাহলে 3,73,333 কে 640 দিয়ে যদি ভাগ দেই তাহলে আমরা এখানে ইউনিট কস্ট পাবো 583 টাকা 33 পয়সা। এই রেটটাকে আমরা কাজে লাগাবো যখন আমরা 400 ইউনিট সেল করবো 30 তারিখে। 400 ইউনিট 640 বিক্রি করার মতো 400 ইউনিট সেল করলাম, এর কস্ট কত ধরবো? কস্টটা ধরবো এই এভারেজ কস্টটা, ঠিক তার আগের রেটে যত টাকার মাল আমার অ্যাভেলেবেল, যত টাকা কস্ট, যত টাকার মাল ছিল আর যত ইউনিট ছিল সেটার ভাগ দিলে এভারেজ কস্ট, সেই এভারেজ কস্টটা ধরলাম। এখানে যা করেছিলাম এখানে তাই করলাম, তাতে আমার এখানে একটা রেট পেলাম। এই রেট ধরলে এখানে 2,33,333 এত টাকার মাল বিক্রি করলাম, আর রয়ে গেল 240 ইউনিট। 640 এর মধ্যে 400 বিক্রি করে 240 ইউনিট, যেটা রেট হচ্ছে এইটাই, যেহেতু 640 এর রেট ছিল এত, 400 ইউনিট বিক্রি করে এই রেট হয়, তাহলে 1,40,000। এতে আমরা দেখলাম যে এভারেজ কস্টে আমরা পেলাম যে 1,40,000 টাকার মাল বিক্রি করতে পারলাম না, আর 3,40,000 টাকার মাল বিক্রি করেছি। এগুলো মেথড টু মেথড আসলে ইনভেন্টরি এবং কস্ট অফ গুডস সোল্ড এর মধ্যে ভ্যারি করে। এটা গেল ওয়েটেড এভারেজ বা এভারেজ কস্ট মেথড। এতক্ষণ আমরা যেটা আলোচনা করলাম সেগুলো সবই কিন্তু ছিল পারপেচুয়ালি। আমরা যদি ডেট ওয়াইজ রেকর্ড করি তাহলে কি হয়, কিন্তু অধিকাংশ অর্গানাইজেশন, আমরাও এর আগে অঙ্ক করেছি, তারা কিন্তু আসলে ডে টু ডে এরকম অনেক অর্গানাইজেশন রাখতে পারে না, রাখেও না। তো তারা পিরিয়ডিকে করে, একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে করে যে আসলে কত টাকার মাল বিক্রি করলাম, কত টাকার মাল বিক্রি করতে পারলাম না, মাস শেষে করে বা 6 মাস পরে, 3 মাস পরে, বা নর্মালি বছর শেষে করে। তো একটু খেয়াল করে দেখুন, আমাদের যে অঙ্কটা করতেছিলাম আমরা যদি পিরিয়ডিকে করি তাহলে কি হবে। পিরিয়ডিকে আমরা ইনকাম স্টেটমেন্ট করেছি, আমাদের মনে আছে, পিরিয়ডিকে আমরা জার্নাল করেছি। তো আমরা তো সেখানে আমাদের ফিগারটা দেওয়া থাকতো যে ইনভেন্টরি এত, যেমন আমরা কয়েকদিন আগে যে অঙ্ক করলাম সেখানে কিন্তু এন্ডিং ইনভেন্টরি দেওয়া ছিল, যেটা আপনারা ব্যালেন্স শিটে বসিয়ে দিয়েছে, যেটা হোমওয়ার্ক ছিল, আপনাদের মনে আছে। তো এখন যেটা আলোচনা করবো, আমরা যদি পিরিয়ডিকে করি, পিরিয়ডিক বলতে কি করব, আমরা একদম জুলাই মাসের শেষে গিয়ে, ঠিক আছে, তো জুলাই মাসে 31 তারিখে হয়, 31 তারিখে যেহেতু আমাদের 30 তারিখ পর্যন্ত ডেটা দেওয়া হচ্ছে, আমরা যদি জুলাই মাসের 31 তারিখে গিয়ে করতে চাই তাহলে সেক্ষেত্রে দেখ কি হচ্ছে। আমার এখানে বের করব কি, যে কত টাকার মাল বিক্রি করলাম, কত টাকার মাল বিক্রি করতে পারলাম না। কত টাকার মাল বিক্রি করলাম বলতে সেটাই কস্ট অফ গুডস সোল্ড, আর কত টাকার মাল বিক্রি করতে পারলাম না সেটাই কস্ট অফ এন্ডিং ইনভেন্টরি, কত টাকার মাল রয়ে গেল। তো এটা যদি বের করতে চাই তাহলে আমার কত টাকার মাল বিক্রি করার মতো ছিল সেটা জানতে হবে। তো বিক্রি করার মতো ছিল কত টাকার মাল, আমরা বলছিলাম আমার আগে থেকে 200 ইউনিট ছিল, 80,000 টাকার মাল আগে থেকে ছিল। এরপরে 5 তারিখে 160 ইউনিট কিনছি, 17 তারিখে 320 ইউনিট কিনছি, 25 তারিখে 200 ইউনিট কিনছি। এই ছিল আমাদের প্রবলেমটা। তার মানে কি, আমার টোটাল 4,80,000 টাকার মাল বিক্রি করার মতো ছিল, অথবা বলতে পারে যে 880 ইউনিট বিক্রি করার মতো ছিল। এটা বোঝার কথা যে এত টাকার মাল ছিল, আরো এত টাকার মাল আমরা কিনেছি সারা জুলাই মাসে। তার মানে টোটাল 4,80,000 টাকার মাল আমার বিক্রি করার মতো ছিল, অ্যাভেলেবেল ফর সেল। আমরা বলছিলাম কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, অথবা গুডস অ্যাভেলেবল ফর সেল, ও গ্যাস অথবা গ্যাস বলেছিলাম। তো কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল এত। তো 880 ইউনিট আমি বলছিলাম যে বিক্রি করার মতো আমাদের অ্যাভেলেবেল। এর মধ্যে আপনাদের মনে আছে 8 তারিখে 240 ইউনিট বিক্রি করেছি, আর 30 তারিখে 400 ইউনিট, তার মানে কত, 640 ইউনিট। তো 640 ইউনিট যদি আমি বিক্রি করি তাহলে থাকে কত, 240 ইউনিট। এটা আমরা কিছুক্ষণ আগে পারপেচুয়ালে করেছিলাম যে আমাদের 240 ইউনিট আনসোল্ড আছে, এটা আপনাদের মনে আছে। তো তার মানে আমরা এখানে কিন্তু বের করে নিলাম যে কত টাকার মাল বিক্রি করার মতো ছিল, এটা যেন খেয়াল থাকে, 4,80,000 টাকা। তাহলে এক এক ইউনিট কত করে হবে, এই 4,80,000 টাকার মাল বিক্রি করার মতো আমার অ্যাভেলেবেল আছে 880 ইউনিটে। তাহলে এটার ভাগ দিলে কিন্তু আমরা
ইউনিট কস্ট কিন্তু পেয়ে যাবো এখান থেকে, আমাদের এভারেজ কস্টের ক্ষেত্রে কাজে লাগবে। তো খেয়াল করে দেখেন, আমরা যদি ফিফো মেথডে করি, ফিফো মেথডের ক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে একটা কথা, যে যখন ফিফো মেথডে এন্ডিং ইনভেন্টরি বের করব, ফিফো মেথডে এন্ডিং ইনভেন্টরি বলতে কত টাকার মাল বিক্রি করতে পারলাম না, সেটা কখন বের করতেছি আমরা? একদম মাস শেষে, জুলাই মাসের শেষে গিয়ে। খেয়াল রাখবেন, আমরা করতেছি এখন যেটা করতেছি সেটা হচ্ছে জুলাই মাসের শেষে গিয়ে। তো এই ক্ষেত্রে আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে, এটা হচ্ছে টেকনিক, সেটা হচ্ছে আপনাদের খেয়াল রাখতে হবে যে ফিফোর ক্ষেত্রে লিশ, ফিফোর ক্ষেত্রে লিশ মনে রাখবেন। লিশ বলতে লাস্ট ইন স্টিল হেয়ার, যে লাস্টে ইন করছে কিন্তু রয়ে গেছে। আমরা আগেই বলছিলাম যেটা লাস্টে রয়ে যায় সেটা এন্ডিং ইনভেন্টরি হবে, আর আগে যেটা কিনেছি আগের রেটের আগের মাসে সেটা কস্ট অফ গুডস সোল্ডে চার্জ করবো। আপনাদের মনে আছে কিনা? কস্ট অফ গুডস সোল্ডে চার্জ করবো। আর যেটা লাস্টে রয়ে যাবে সেটাকে আমরা এন্ডিং ইনভেন্টরি দেখাবো, সেটা বলছিলাম ফিফো। এখানে এটা খেয়াল রাখবেন, লিস্ট লাস্ট ইন স্টিল হ্যান্ড। তো আমরা যদি এন্ডিং ইনভেন্টরি বের করতে চাই, আপনাদের মনে আছে যে আমরা যখন 30 তারিখে 400 ইউনিট সেল করলাম, 30 তারিখে যখন 400 ইউনিট সেল করলাম, তখন আমাদের 25 তারিখে 200 ইউনিট কিন্তু ইনট্যাক্ট ছিল। আপনাদের মনে আছে? 25 তারিখে 200 লাস্ট ইন স্টিল হ্যান্ড, লাস্টে ইন করছে কত? 25 তারিখে তো লাস্টে ইন করছে। আপনাদের যদি বুঝতে কষ্ট হয় আমি আবার ওখানে নিয়ে যাই, লিফো মেথডে। আপনাদের মনে আছে? এখানে একটু খেয়াল করে দেখেন, আমরা বলছিলাম 30 তারিখে যে আমরা এই 400 ইউনিট বিক্রি করলাম, এই 400 ইউনিট কোত্থেকে বিক্রি করছিলাম? এই আগের থেকে 120 ইউনিট ছিল সেটাও বিক্রি করেছিলাম, তারপরে 17 তারিখে 320 ইউনিট কিনেছিলাম, সেখান থেকেও আমরা 280 ইউনিট বিক্রি করেছিলাম। আর এই যে 200 ইউনিট, এটা কিন্তু 25 তারিখে, একটু খেয়াল করে, আমাদের 240 ইউনিট আনসোল্ড ছিল, এটার মধ্যে কত কত ছিল? এই 40 ইউনিট, এই 320 এর মধ্যে 40, তো 320 মানে কি? এই 17 তারিখের কেনা, 17 তারিখে 320 এর মধ্যে 40, আর 25 তারিখে যে 200 ইউনিট সেটা কিন্তু ইনট্যাক্ট ছিল। সেটাই বলা হচ্ছে লাস্টে যেটা ইন করছে স্টিল এখনো হ্যান্ড আছে, এখনো বিক্রি হয়নি। মনে থাকবার কথা, এই 240 এর মধ্যে কোথেকে কোথায়? তাহলে 25 তারিখে 200 আর 17 তারিখের 40, বোঝা যায়? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সেই কথাটাই আমরা এখানে লিখতেছি পিরিয়ডিকের ক্ষেত্রে। সেটাই বলা হচ্ছে যে 25 তারিখে 200 আর 17 তারিখে 40, এই 240 ইউনিট আমাদের এন্ডিং ইনভেন্টরি ছিল, আমরা এন্ডিং ইনভেন্টরি বের করছি। তো এই 25 তারিখে 200 আমরা 640 করে কিনেছিলাম, তার মানে এই 1,28,000 টাকার মাল আমার অবিকৃত ছিল। আর 17 তারিখে 320 এর মধ্যে 40, 17 তারিখে 320 600 টাকা করে কিনেছিলাম, এই 24,000 টাকার মাল। তার 17 তারিখে 24,000 টাকার মাল আর 25 তারিখের পুরোটাই, এই 1,52,000 টাকার মাল আমার এন্ডিং ইনভেন্টরি ছিল, অবিকৃত ছিল, যেটা আমরা পারপেচুয়ালি কিন্তু এই 1,52,000 টাকায় বের করেছিলাম। আপনাদের মনে থাকবে। তো তার মানে আমার 4,80,000 টাকার মাল বিক্রি করার মতো ছিল, আর 1,52,000 টাকার মাল বিক্রি করতে পারিনি। তার মানে বাকি টাকার মালই বিক্রি করেছি। এটা কিন্তু গত ক্লাসেও বলেছিলাম, আবার বলি, 4,80,000 টাকার মাল, কিছুক্ষণ আগে বললাম, আমরা এগুলো যোগ করে বলছিলাম 4,80,000 টাকা, এই যে গুণ দিয়ে যোগ করছিলাম। 4,80,000 টাকার মাল বিক্রি করার মতো ছিল, ওটা কো গ্যাস। আর 1,52,000 টাকার মাল আমরা বিক্রি করতে পারলাম না, এটা রয়ে গেছে। তার মানে কি? বাকি 3,28,000 টাকার মালই বিক্রি করেছি। যে কত টাকার মাল বিক্রি করছি সেটার নামে আমরা বলেছিলাম কস্ট অফ গুডস সোল্ড। কত টাকার মাল বিক্রি করা হলো, বিক্রিত পণ্যের ব্যয়। এখানে কিন্তু শুধু পণ্যের ব্যয়, এখানে কিন্তু শুধু গুডস এর ব্যয়, এখানে কিন্তু সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ কিছুই নেই, শুধু গুডস এর কথা বলতেছি। মাল কত টাকা গেল, এর মধ্যে কিন্তু অন্য কোনো খরচ কিন্তু নেই। এটা আপনাদের মনে আছে? এর থেকে আমরা আবার, আপনাদের মনে আছে, এটা সেলস থেকে বাদ দিলে গ্রস প্রফিট, তার থেকে আবার সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ বাদ দিলে হয় নেট ইনকাম, অপারেটিং ইনকাম। তো আমরা খুব সহজে বুঝলাম যে ফিফোতে কি করতে হবে, লিস্ট। এই লিস্টটা যেন মনে থাকে, লাস্ট ইন স্টিল হ্যান্ড, লাস্টে ইন করেছে ইনভেন্টরির ক্ষেত্রে আমরা আগে করেছি, লাস্টে যেটা ইন করেছে কিন্তু স্টিল এখনো হাতে আছে, বিক্রি হয়নি, সেটা খেয়াল রাখবেন, তাহলে হবে ওই 240 এর মধ্যে। তাহলে লিফোর ক্ষেত্রে কি হবে? লিফোর ক্ষেত্রে হবে ফিশ, সহজ,
যে ফার্স্টে ইন করছে, আগে আগে ইন করছে কিন্তু স্টিল এখনো অবিকৃত রয়ে গেছে, আগে ইন করছে কিন্তু অবিকৃত রয়ে গেছে সেটা, তাহলে লিফোর ক্ষেত্রে হবে ফিশ। আপনাদের মনে আছে যে ফার্স্টে ইন করছে, একটু খেয়াল করে দেখেন, আমরা যখন সেল করেছিলাম, আমি আবার যদি ইয়েতে যাই আপনাদের বোঝার সুবিধার্থে, পারপেচুয়ালের ওইটাতে যদি যাই, পারপেচুয়াল ওইটাতে আপনার মনে আছে যে আমরা যখন 240 ইউনিট সেল করি, 240 ইউনিট যখন সেল করেছিলাম, আমরা বলছিলাম লিফোতে কি লাস্টে যেটা ইন করবে সেটা আগে বিক্রি করে দেবো। কষ্ট গুড সেলে কোনটা দেখাইছিলাম, লাস্টে ইন করছে 160 পুরোটাই বিক্রি করে দিচ্ছি। আর 240 ইউনিট হতে আর কত লাগে, আর লাগে 80, তার মানে এই 200 থেকে আমরা নিয়েছিলাম 80। এটা দেখিয়েছিলাম কিসে, কস্ট অফ গুডস সোল্ডে। আর ইনভেন্টরিতে তাহলে রয়ে গেল কত, আগের মাল, এটা ফার্স্ট ইন, তার মানে ফার্স্টে ইন করা, আগে ইন করায় 200-র মধ্যে এখনো কিন্তু 120 ইউনিট রয়ে গেল, বোঝা যায়, এই 400 টাকা করে, এই যে ফিস মনে রাখলে হবে, ফার্স্ট ইন স্টিল হ্যান্ড। এই 200 ইউনিটের মধ্যে কিন্তু এখনো 120 ইউনিট কিন্তু রয়ে গেছে, ঠিক আছে, এই 48,000 টাকা। আবার খেয়াল করে দেখেন, ঠিক 17 তারিখে যেটা আমরা যখন 30 তারিখে 400 ইউনিট সেল করেছি, 30 তারিখে যখন 400 ইউনিট সেল করেছিলাম তখন কি করেছিলাম আপনাদের মনে আছে, তখন কি করছিলাম, এই লাস্টে যে ইন করছে 200 ইউনিট কস্ট অফ গুডস সোল্ডে কি করছিলাম, এই 200 ইউনিট পুরোটা বিক্রি করে দিছি, আর এই 320-এর মধ্যে থেকে আরো 200, এটাই তো করছিলাম। তার মানে এই 320-এর মধ্যে এখনো কিন্তু যেহেতু 400, এই 200 আর ওই 200, তার মানে এখনো কিন্তু 120 ইউনিট 17 তারিখের স্টিল হ্যান্ড লিফোতে লাস্টেরটা বিক্রি করে দিয়েছিলাম, লাস্টে যেটা ইন করছে, ঠিক আছে। তার মানে আমরা দেখলাম এখানে 17 তারিখে 320-এর মধ্যে 120 হয়ে গেছে, সেটা রেট ছিল 600 করে, এই 72,000 টাকা। তার মানে টোটাল 1,20,000 টাকার মাল রয়ে গেছে, বিক্রি হয়নি এন্ডিং ইনভেন্টরি। তাহলে 4,80,000 টাকার মাল বিক্রি করার মতো ছিল, 1,20,000 টাকার মাল বিক্রি করতে পারিনি, তার মানে আমি 3,60,000 টাকার মাল বিক্রি করেছি, সেটার নামই কস্ট অফ গুডস সোল্ড। কিভাবে বের করি, যে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল বা গুডস অ্যাভেলেবল ফর সেল, এর থেকে কি বাদ দিছি, কত টাকার মাল বিক্রি করতে পারেনি, কস্ট অফ এন্ডিং ইনভেন্টরি, এটা বাদ দিলেই হয় কস্ট অফ গুডস সোল্ড। সহজ জিনিস। এবার এভারেজ কস্টে কি করব, এভারেজ কস্ট আরো সহজ। এভারেজ কস্ট আপনাদের মনে আছে যে আমরা বলেছিলাম যে আমার 4,80,000 টাকার মাল বিক্রি করার মতো ছিল, বা অন্যভাবে বলতে পারে 880 ইউনিট বিক্রি করার মতো ছিল। তার মানে কি এক এক ইউনিট ছিল এত টাকা, এভারেজ কস্ট, ইউনিট কস্ট হচ্ছে এত, আর এন্ডিং ইনভেন্টরি আমরা বলছিলাম 240 ইউনিট, তাহলে 240 ইউনিটকে ওই এভারেজ কস্ট দিয়ে যদি আমরা গুণ দেই, এক্ষেত্রে ফর্মুলা হচ্ছে এরকম, আমার এভারেজ কস্ট ইউনিট কি, কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, কত টাকার মাল বিক্রি করার মতো অ্যাভেলেবল, তার মানে 4,80,000 টাকার মাল অ্যাভেলেবল, আর টোটাল ইউনিটস অ্যাভেলেবল বিক্রি করার মতো এটা হচ্ছে 880 ইউনিট। এই হলো আমাদের ওয়েটেড এভারেজ ইউনিট কস্ট। আমরা একেবারে ওয়েটেড করে নিছি, প্রত্যেকটা রেটটাকে গুণ দিয়ে তারপরে কিন্তু আমরা 4,80,000 পেয়েছিলাম, প্রত্যেকটা রেটকে প্রত্যেকটা ইউনিট দিয়ে গুণ দিয়ে দিয়ে কিন্তু 4,80,000 পেয়েছিলাম। তারপরে টোটাল ইউনিট যোগ করে সেটার ভাগ দিলে সেটাকে বলা হয় ওয়েটেড অ্যাভারেজ, সে ওয়েটেড অ্যাভারেজ করে নিলাম আমরা। তাহলে এন্ডিং ইনভেন্টরি এভাবে পেলাম 1,30,910। তাহলে 4,80,000 টাকার মাল বিক্রি করার মতো ছিল, আর 1,30,000 টাকার মাল বিক্রি করা মানে বিক্রি করতে পারিনি, তার মানে 3,49,090 টাকার মাল বিক্রি করেছি। এই গেল আমাদের inventory costing under different methods, under periodic and perpetual. তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। নেক্সট ক্লাসে আমরা আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেটা হচ্ছে প্ল্যান্ট অ্যাসেট, অর্থাৎ ওই চ্যাপ্টারে আমরা ট্যানজিবল ফিক্সড অ্যাসেটের যে ডেপ্রিসিয়েশন, সেই ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।